রেডি হতে ইরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের টানা 4 দফা হামলায় 2 মার্কিন সেনা নিহত, 1 নিখোঁজ এবং আরও কয়েক ডজন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 5 দিনের ব্যবধানে চালানো এসব হামলায় মার্কিন সামরিক হেলিকপ্টার ও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রথম হামলায় কিং ফয়সাল এয়ারবেজের একটি আবাসিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়, এতে অন্তত 5 জন মার্কিন সেনা আহত হন। দ্বিতীয় হামলায় পূর্ব জর্ডানের একটি ঘাঁটিতে অবস্থানরত ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে বেশ কয়েকটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়। এর 48 ঘন্টা পর আজরাকের মুওয়াফাক সালতি এয়ারবেসে ক্ষেপণাস্ত্র হামলায় বাংকারে আশ্রয় নেওয়ার সময় প্রায় 20 জন মার্কিন সেনা আহত হন। পরে একই ঘাঁটিতে আবার হামলা চালানো হলে 2 মার্কিন সেনা নিহত, 4 জন আহত এবং 1 জন সেনা নিখোঁজ হন। মার্কিন কর্মকর্তাদের মূল্যায়নে এসব হামলা প্রমাণ করে যে ইরান এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে এবং মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার কৌশলেও উন্নতি করেছে। ওয়াল স্ট্রিট জার্নালও জানিয়েছে, ইরান এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যা লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে গতিপথ পরিবর্তন করতে সক্ষম, ফলে সেগুলো প্রতিহত করা আরও কঠিন হয়ে উঠেছে। কিছু মার্কিন কর্মকর্তা ধারণা করছেন, এই সক্ষমতা বৃদ্ধিতে চীন বা রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা থাকতে পারে। এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের অপারেশন নাসর 2 অব্যাহত রয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী খৈবর শেকান জুলফিকার, ফাতেহ 110, হাসকাশিম ক্ষেপণাস্ত্র এবং শাহেদ ড্রোন ব্যবহারের ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি, জর্ডানের আজরাক ঘাঁটিতে সর্বশেষ হামলায় বিমান আশ্রয় কেন্দ্র ও বিমান পার্কিং এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন আবারও প্রমাণ করেছে যে তাদের কোনো প্রতিশ্রুতিরই মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই, এমন মন্তব্য করেছেন ইসলামী বিপ্লবের নেতা সৈয়দ মোস্তফা খামেনি। ইরানের জনগণের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই এবং মার্কিন প্রশাসনের প্রতিশ্রুতির উপর নির্ভর করা যায় না। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ দেশটির অসততা, অবিশ্বস্ততা ও আগ্রাসী নীতির আরেকটি প্রমাণ। খামেনি বলেন, সমঝোতা স্মারক লঙ্ঘনের ঘটনা তার বাবা ও ইরানের শহীদ নেতা সৈয়দ আলী খামেনির জানাজার সময় ঘটেছে। তিনি যুক্তরাষ্ট্রকে গ্রেট শয়তান আখ্যা দিয়ে বলেন, ওয়াশিংটন আবারও তার প্রকৃত চেহারা উন্মোচন করেছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বিস্তৃত করার চেষ্টা করে তাহলে আরও বড় ক্ষতি ও অপমানের মুখে পড়বে। ইরানের জনগণ ও প্রতিরোধকের কাছে যুক্তরাষ্ট্রের জন্য অবিস্মরণীয় শিক্ষা অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। গত জুনে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ, উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌ চলাচল নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালীকে ঘিরে বিরোধের জেরে সেই সমঝোতা ভেঙে পড়ে। উভয় পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করছে। বিবৃতির অন্য অংশে সৈয়দ মোস্তফা খামেনি সৈয়দ আলী খামেনির জানাজায় ব্যাপক জনসমাগমের জন্য ইরানের জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই শোকযাত্রা জনগণের ইসলামী ও জাতীয় পরিচয়ের প্রতি আনুগত্যের প্রতীক এবং তা বিশ্বজুড়ে ইরানের সমর্থকদের অনুপ্রাণিত করেছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে তিনি বলেন, সরকারের সমালোচনা গঠনমূলক হতে পারে, তবে তা যেন নিরপরাধ মানুষের প্রতি অবিচার না করে বা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত না করে। তিনি সব রাজনৈতিক পক্ষকে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, শত্রুর সামনে দুর্বলতার কোনো সুযোগ দেওয়া যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে আন্তর্জাতিক মানের কঠোর তদারকি ছাড়াই নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে সিএনএন এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। খসড়া চুক্তিতে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা থাকলেও এটি এখনও ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। সূত্রগুলোর মতে 2025 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র সৌদি আলোচনা শেষ হলেও
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এবং কংগ্রেসের সম্ভাব্য দ্বিদলীয় বিরোধিতার আশঙ্কায় চুক্তিতে এখনও স্বাক্ষর করা হয়নি। মার্কিন আইনের স্বাক্ষরের পর চুক্তিটি কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠানো বাধ্যতামূলক হলেও তা এখনও পাঠানো হয়নি। চুক্তির অন্যতম বিতর্কিত দিক হলো এতে সৌদি আরবকে সীমিত আকারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াকরণের সুযোগ দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে কি ধরনের সীমাবদ্ধতা থাকবে তা স্পষ্ট নয়। আরও বিতর্কের বিষয় হলো সৌদি আরবকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অতিরিক্ত প্রোটোকল গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে না। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিশেষজ্ঞদের মতে এতে IAEA এর পরিদর্শন ও নজরদারির ক্ষমতা সীমিত হতে পারে। অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ কেলসি ড্যাভেনপোর্ট বলেন, অতিরিক্ত প্রোটোকল IAEA কে গোপন পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অতিরিক্ত ক্ষমতা দেয়, তাই এটি না থাকলে ঝুঁকি বাড়তে পারে। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসির আন্দ্রেয়া শ্রীকারও সতর্ক করে বলেন, সৌদি ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিরাপদ কোনো উপায় নেই। তবে আলাবামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যান জয়নারের মতে দ্বিপক্ষীয় নিরাপত্তা ব্যবস্থাও বিদ্যমান তদারকিকে শক্তিশালী করতে পারে এবং শুধু অতিরিক্ত প্রোটোকল না থাকাই উদ্বেগের একমাত্র কারণ নয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ধরনের ব্যতিক্রমী ব্যবস্থা ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্য নজির তৈরি করতে পারে এবং বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। ইসরায়েল গাজা ও ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নেতিবাচক জনমত মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রচারণা এবং প্রভাবশালী ব্যক্তিদের ব্যবহার করে বহু মিলিয়ন ডলারের একটি প্রভাব বিস্তার কর্মসূচি চালাচ্ছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রচার প্রধান ব্র্যাড পার্সকেলের প্রতিষ্ঠানের সঙ্গে $4.50 কোটি বেশি মূল্যের চুক্তির আওতায় লাখো মার্কিন নাগরিকের মোবাইলে AI নির্ভর বার্তা পাঠানো হচ্ছে। এসব বার্তা ফ্রেন্ডস ফর পিস নামে এবং এম্মা বা সারাহ পরিচয়ে পাঠিয়ে ইসরায়েল ইরান সম্পর্ক, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে মতামত জানতে চাওয়া হচ্ছে। মার্চে প্রকাশিত একটি পিউ রিসার্চ জরিপে দেখা যায় প্রায় 60% মার্কিন প্রাপ্তবয়স্ক এখন ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, যা গাজা ও ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত। এই প্রচারণা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরেও সমালোচনা দেখা দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স অভিযোগ করেন, কিছু ইসরায়েলি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করে যুদ্ধ দীর্ঘায়িত করতে জনমত প্রভাবিত করার চেষ্টা করছেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরায়েল গত 1 বছরে অন্তত 6টি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালী ব্যক্তি, খ্রিস্টান সম্প্রদায়, মেগা চার্চের সদস্য এবং কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে জিও ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে প্রচারণাও চালানো হচ্ছে। পাশাপাশি অভিনেতা ক্রিস প্র্যাট ও বাস্কেটবল তারকা স্টিফেন কারিকে প্রচারণার মুখ হিসেবে যুক্ত করার পরিকল্পনাও ছিল, যদিও তাদের পক্ষ থেকে এ বিষয়ে সম্পৃক্ততার কথা অস্বীকার বা নিশ্চিত করা হয়নি। পারস্কেল জানান, তাদের লক্ষ্য ভুল তথ্যের মোকাবিলা করা। তবে সমালোচকদের অভিযোগ, AI চালিত বার্তা, ভুয়া পরিচয় এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম যুক্তরাষ্ট্রে বিদেশি প্রভাব বিস্তারের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি, কাতারের আল উদেইদ ঘাঁটি এবং ওমানের দুকুম বন্দরে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। IRGCর এক বিবৃতিতে বলা হয়, জর্ডানের ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে। এছাড়া আল উদেইদ ঘাঁটির যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং কমান্ড সেন্টারেও আঘাত হানার দাবি করা হয়েছে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ গুদাম, রাডার ও যোগাযোগ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে তাসনিম ফোর্স সহ ইরানি সংবাদ মাধ্যম জানায়, জর্ডান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা
নিরাপত্তা সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালীতে নির্দেশনা অমান্য করা একটি জাহাজে হামলা চালানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য ব্যবহৃত ওমানের দুকুম বন্দরের জ্বালানি ও লজিস্টিক্স স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের বিরুদ্ধে নতুন দফায় সামরিক অভিযান শুরু করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন তাদের এর মূল্য দিতে হবে। সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানা এবং জর্ডানের রাজধানী আম্মানের মধ্যে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণাকে স্বাগত জানিয়েছে। শুক্রবার জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট পরিচালনা করবে। বর্তমানে ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় কারিগরি, প্রশাসনিক ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই উদ্যোগ ইয়েমেনের জনগণের মানবিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিনের সংঘাত, অবরোধ এবং যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ইয়েমেনের সাধারণ মানুষ চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পারিবারিক প্রয়োজনে বিদেশে যাতায়াতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। নতুন এই ফ্লাইট চালু হলে তাদের জন্য আন্তর্জাতিক যোগাযোগ সহজ হবে এবং মানবিক সহায়তা কার্যক্রমও আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানবন্দর পরিচালনা, নিরাপত্তা ব্যবস্থা, প্রযুক্তিগত সক্ষমতা এবং অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে। এসব প্রস্তুতি শেষ হলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চালু করা হবে। সৌদি আরবের বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ ইয়েমেনের জনগণের দুর্ভোগ কমাবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের প্রচেষ্টার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। দেশটি সবসময় এমন উদ্যোগকে সমর্থন করে যা ইয়েমেনে মানবিক পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে সহায়তা করে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারও জর্ডানের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়, সানা ও আম্মানের মধ্যে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হওয়া ইয়েমেনিদের জন্য একটি ইতিবাচক অগ্রগতি। বিশেষ করে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং প্রবাসী ইয়েমেনিদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। বিশ্লেষকদের মতে, সানা থেকে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়লে ইয়েমেনের সঙ্গে বাইরের বিশ্বের যোগাযোগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মানবিক কার্যক্রম পরিচালনাও সহজ হবে। দীর্ঘদিন ধরে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে বিমান যোগাযোগ সীমিত থাকায় সাধারণ মানুষের চলাচল এবং জরুরি সহায়তা পৌঁছে দেয়া কঠিন হয়ে পড়েছিল। আম্মান সানা রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালুর এই ঘোষণা শুধু দুই দেশের মধ্যে যোগাযোগই বৃদ্ধি করবে না, বরং ইয়েমেনের চলমান মানবিক সংকট মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সৌদি আরব, জর্ডান এবং ইয়েমেন তিন পক্ষই আশা করছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর এই ফ্লাইট চালু হলে ইয়েমেনের জনগণ সরাসরি এর সুফল ভোগ করতে পারবেন এবং আঞ্চলিক মানবিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত আজ আরও তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষেই সামরিক স্থাপনা, অবকাঠামো এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। কয়েকদিনের ধারাবাহিক পাল্টাপাল্টি আক্রমণের পর অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে পড়ায় যুদ্ধের দ্রুত অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, টানা সপ্তম রাতের অভিযানে তারা ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক সরঞ্জাম সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে। অপরদিকে ইরানও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। ইরাকের এরবিল শহরের আকাশে হামলাকারী ড্রোন ভূপাতিত করা হয়েছে। জর্ডানও 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে। বাহরাইনে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয় এবং কাতারেও একাধিকবার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, কুয়েতের আল আদিরি সামরিক শিবির, আলী আল সালেম বিমান ঘাঁটি, বিভিন্ন গোলাবারুদ ডিপো ও যোগাযোগ সেতু লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। জর্ডানের আল আজরাক ঘাঁটির
জ্বালানি সংরক্ষণাগারও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়। এছাড়া কাতার, বাহরাইন ও ওমানে মার্কিন সামরিক স্থাপনা ও রাডার ব্যবস্থার বিরুদ্ধেও হামলার দাবি করেছে তেহরান। কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি লবণ মুক্তকরণ কেন্দ্র ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অগ্নিকাণ্ডের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। পানীয় জলের প্রধান উৎস হওয়ায় এ ধরনের স্থাপনায় হামলা উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ ইরানে হামলা আরও জোরদার করেছে। ইরানি গণমাধ্যমের তথ্য মতে বান্দার খামির সহ বিভিন্ন এলাকা, অন্তত 5টি সেতু, একটি রেল স্টেশন, বিদ্যুৎ অবকাঠামো, চাবাহার বন্দরের একটি নজরদারি টাওয়ার এবং পাকিস্তান সীমান্ত সংলগ্ন ইরান শাহর বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে সাম্প্রতিক হামলায় অন্তত 38 জন নিহত এবং 400 জনের বেশি আহত হয়েছেন। সংঘাত কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী, যার মাধ্যমে শান্তিকালীন সময়ে বিশ্বের প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হতো। যুদ্ধ শুরু হওয়ার পর ইরান কার্যত প্রণালীর নৌ চলাচল বন্ধ করে দেয়, যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $86 উপরে উঠে যায়। যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর উপর নৌ অবরোধ জোরদার এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখার চেষ্টা করছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বেসামরিক অবকাঠামোর উপর হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চীন ও পাকিস্তান উভয় পক্ষকে সংযত হয়ে আলোচনায় ফেরার আহ্বান জানালেও পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। বিশ্লেষকদের মতে সামরিক সংঘাত এখন ক্রমেই জ্বালানি, পানি ও পরিবহন অবকাঠামোকে কেন্দ্র করে বিস্তৃত হচ্ছে, যা গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। জাপানের ইতিহাসে দুটি গভীর আঘাত দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করেছে। প্রথম আঘাত তাকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের পথ দেখিয়েছিল, আর দ্বিতীয় আঘাত তাকে সামরিক আগ্রাসন ত্যাগ করে অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে বাধ্য করেছিল। বিপরীতে ইরাক দীর্ঘ 1 শতাব্দী ধরে যুদ্ধ, অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেলেও সেই শিক্ষা এখনো পুরোপুরি গ্রহণ করতে পারেনি। ফলে প্রশ্ন উঠেছে, ইরাকের সামনে কি এখনো পরিবর্তনের সুযোগ রয়েছে? 1853 সালের 8 জুলাই মার্কিন নৌ কমান্ডার কমোডর ম্যাথু পেরি 4টি যুদ্ধজাহাজ নিয়ে জাপানের উরাগা বন্দরে উপস্থিত হন। সেই সময় জাপান ছিল টোকুগাওয়া শোগুনদের অধীনে এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ছিল অত্যন্ত সীমিত। পেরি জাপানের অনুরোধ উপেক্ষা করে বন্দরে অবস্থান নেন এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের চিঠি গ্রহণে বাধ্য করেন জাপানকে। কোনো যুদ্ধ হয়নি, কিন্তু জাপানি নেতৃত্ব বুঝতে পেরেছিল যে পাশ্চাত্যের সামরিক প্রযুক্তির সঙ্গে সংঘর্ষে জড়ানো আত্মঘাতী হবে। তারা প্রতিরোধের পরিবর্তে সময় কেনার সিদ্ধান্ত নেয় এবং একই সঙ্গে দেশের প্রতিরক্ষা ও আধুনিকায়নের প্রস্তুতি শুরু করে। এই ঘটনার ধারাবাহিকতায় 1868 সালে মেইজি পুনর্গঠনের সূচনা হয়। জাপান উপলব্ধি করে যে আধুনিক বিজ্ঞান, শিক্ষা ও প্রযুক্তি ভবিষ্যতের শক্তির ভিত্তি। দেশটির মেধাবী শিক্ষার্থীদের ইউরোপে পাঠানো হয় চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, আইন ও সামরিক প্রযুক্তি শেখার জন্য। গড়ে ওঠে আধুনিক বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা, জাহাজ নির্মাণ শিল্প এবং একটি শক্তিশালী নৌবাহিনী। এই আধুনিকায়নের ফলে দেখা যায় 1905 সালের মে মাসে রাশিয়া জাপান যুদ্ধে সুশিমা প্রণালীর ঐতিহাসিক নৌযুদ্ধে অ্যাডমিরাল তোগো হেইহাচিরোর নেতৃত্বে জাপানি নৌবাহিনী রাশিয়ার বাল্টিক নৌবহরকে কার্যত ধ্বংস করে দেয়। একটি এশীয় শক্তি প্রথমবারের মতো আধুনিক যুগে একটি ইউরোপীয় পরাশক্তিকে সমুদ্রে পরাজিত করে বিশ্বকে বিস্মিত করে। কিন্তু এই বিজয় জাপানকে ভুল শিক্ষা দেয়। আত্মবিশ্বাস ধীরে ধীরে সামরিক অহংকারে পরিণত হয়। জাপান মনে করতে শুরু করে যে সামরিক শক্তি তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এর ফল হিসেবে দেশটি মাঞ্চুরিয়া দখল করে, পরে চীনে অভিযান চালায় এবং 1941 সালে পার্ল হারবারে হামলা করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। এই ভুল সিদ্ধান্তের মূল্য জাপানকে দিতে হয় 1945 সালের আগস্টে। 6 ও 9 আগস্ট যথাক্রমে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর জাপান আত্মসমর্পণে বাধ্য হয়। দেশটি সামরিকভাবে পরাজিত, দখলকৃত এবং নিরস্ত্রীকৃত রাষ্ট্রে পরিণত হয়। তবে এবার জাপান সঠিক শিক্ষা গ্রহণ করে। তারা বুঝতে পারে যে সামরিক জয় দীর্ঘমেয়াদে জাতীয় সমৃদ্ধি নিশ্চিত করতে পারে না। প্রকৃত শক্তি গড়ে ওঠে শিল্প, প্রযুক্তি, শিক্ষা এবং অর্থনীতির উপর। সেই উপলব্ধির ফলেই পরবর্তী কয়েক দশকের মধ্যে জাপান বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়। অন্যদিকে ইরাকের ইতিহাস
ভিন্ন পথে এগিয়ে গেছে। 1917 সালে ব্রিটিশ বাহিনী বাগদাদ দখলের পর ব্রিটিশ ম্যান্ডেট আমলে দেশটিতে সেচ ব্যবস্থা, শিক্ষা, কৃষি ও তেল অবকাঠামোর উন্নয়ন শুরু হয়। প্রধানমন্ত্রী নুরি আল সায়েদ বিশ্বাস করতেন সংঘাত নয় বরং উন্নয়নই একটি দেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করে। কিন্তু 1958 সালের 14 জুলাই সামরিক অভ্যুত্থানে রাজতন্ত্রের পতন ঘটে। রাজা ফয়সাল দ্বিতীয় এবং নুরি আল সায়েদ নিহত হন। এরপর ইরাক একের পর এক অভ্যুত্থান, ক্ষমতার লড়াই, ইরান ইরাক যুদ্ধ, 1990 সালে কুয়েত দখল, 2003 সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং দীর্ঘস্থায়ী সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে নিমজ্জিত হয়। এসব সংঘাত রাষ্ট্রকে দুর্বল করেছে এবং বহিরাগত প্রভাব, বিশেষ করে ইরানের প্রভাব, ইরাকের রাজনৈতিক কাঠামোকে আরও জটিল করে তুলেছে। চীনের নেতা ডেং শিয়াওপিং একসময় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত নীতি তুলে ধরেছিলেন, তাও গুয়াং ইয়াং হুই, যার অর্থ নিজের শক্তি আড়ালে রেখে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা। এই নীতির মূল কথা ছিল অযথা শক্তি প্রদর্শন নয়, বরং ধৈর্য ধরে অর্থনীতি, প্রযুক্তি ও রাষ্ট্র ক্ষমতা গড়ে তোলা। জাপান হিরোশিমা ধ্বংসস্তূপ থেকে সেই শিক্ষা গ্রহণ করেছিল, কিন্তু ইরাকের রাজনীতি 1958 সালের পর থেকে যেন ঠিক বিপরীত পথে চলছে। জাতীয় শক্তি সুসংহত হওয়ার আগেই ক্ষমতার প্রদর্শন, সামরিক সংঘর্ষ এবং অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। কাসিমের জাতীয়তাবাদ, সাদ্দাম হোসেনের ধারাবাহিক যুদ্ধ এবং 2003 সালের পর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ক্ষমতার লড়াই সবই সেই একই ভুলের পুনরাবৃত্তি। আজকের মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনৈতিক বাস্তবতায় ইরাকের সামনে এখন একটি সুযোগ রয়েছে। যদি দেশটি অতীতের সংঘাত থেকে শিক্ষা নিয়ে উন্নয়ন, স্থিতিশীলতা ও রাষ্ট্র গঠনকে অগ্রাধিকার দেয়, তবে ভবিষ্যৎ ভিন্ন হতে পারে। কিন্তু যদি ইতিহাসের শিক্ষা উপেক্ষিত হয়, তাহলে অতীতের ক্ষতই ভবিষ্যতে নিয়তি হয়ে থাকার আশঙ্কা থেকেই যাবে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি যেমন ছিল আকস্মিক, তেমনি ছিল তার দেশত্যাগও নাটকীয়। টানা 15 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থান ছিল প্রায় অপ্রতিদ্বন্দ্বী। অর্থনৈতিক প্রবৃদ্ধির সাফল্য এবং ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের সমন্বয়ে তিনি নিজের ক্ষমতার ভিত্তি শক্তিশালী করেছিলেন। কিন্তু ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান কয়েক সপ্তাহের মধ্যেই সেই ক্ষমতার কাঠামো ভেঙে দেয়। পরিস্থিতির চাপে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বর আওয়ামী লীগের নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আসতে চান। এই বক্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তবে বাস্তব প্রশ্ন হলো, যিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এবং দলের অসংখ্য নেতাকর্মীকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি রেখে বিদেশে আশ্রয় নিয়েছেন, তিনি কি সত্যিই দেশে ফিরবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আইনি বাস্তবতা, আঞ্চলিক কূটনীতি এবং বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। আইনগতভাবে শেখ হাসিনার জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হত্যা ও সন্ত্রাসবাদের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণের সুযোগ রয়েছে। বাংলাদেশে তার বিরুদ্ধে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড সহ একাধিক মামলার বিচার এগিয়ে চলেছে এবং কয়েকটি মামলায় মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে। বর্তমানে বা ভবিষ্যতের যে কোনো নির্বাচিত সরকারের জন্য আদালতের গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করা রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন হবে। আদালতের রায় কার্যকর না হলে নতুন সরকারের আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও প্রশ্নবিদ্ধ হবে। ফলে শেখ হাসিনার দেশে ফেরা মানেই হবে একটি সক্রিয় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়া। এই বাস্তবতা ভারতকেও জটিল অবস্থায় ফেলেছে। দীর্ঘদিন ধরে নয়াদিল্লি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দক্ষিণ এশিয়ায় তাদের অন্যতম নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করেছে। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। তাই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত তার দীর্ঘদিনের মিত্রের প্রতি আনুগত্যের বার্তা দিতে পারে, কিন্তু এর মূল্য রয়েছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে জুলাই আন্দোলনে প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে তাকে দীর্ঘদিন আশ্রয় দেয়া ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করলেও ভারতের জন্য তা সহজ হবে না। এতে আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ফলে সবচেয়ে সম্ভাব্য পথ হতে পারে সিদ্ধান্ত বিলম্বিত করা, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার আড়ালে সময় ক্ষেপণ করা এবং পরিস্থিতির পরিবর্তনের অপেক্ষায় থাকা। কেউ কেউ মনে করেন শেখ হাসিনা হয়তো তৃতীয় কোনো দেশের রাজনৈতিক আশ্রয় নিতে পারেন, তবে বাস্তবে সেই সম্ভাবনাও খুবই সীমিত। মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক নজরদারি বেড়ে যাওয়ায় পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর জন্য তার মতো বিতর্কিত নেতাকে আশ্রয় দেয়া প্রায় অসম্ভব। রাশিয়ার নাম মাঝে মাঝে আলোচনায় এলেও সেটি নিশ্চিত বিকল্প নয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বাংলাদেশে রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ রয়েছে। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট করে কেবল শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মতো কৌশলগত প্রয়োজন মস্কোর সামনে খুব বেশি নেই। ফলে ভারত ছাড়া তার নিরাপদ আশ্রয়ের বিকল্প খুবই সীমিত। কোনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তার দেশে ফেরার পথ তৈরি হলেও বাস্তব চ্যালেঞ্জ রয়ে যাবে। বিমানবন্দর দিয়ে তার প্রবেশ জনরোষ ও নিরাপত্তা সংকট সৃষ্টি করতে পারে। স্থলবন্দর দিয়েও একই ধরনের ঝুঁকি থাকবে। এমন পরিস্থিতি বিনিয়োগ পরিবেশ ও দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যে গণ আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন, সেই পরিস্থিতিতে স্বেচ্ছায় দেশে ফিরে আসা বাস্তবসম্মত বলে মনে হয় না। অনেক বিশ্লেষকের মতে দেশে ফেরার ঘোষণা মূলত রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে আওয়ামী লীগের অবশিষ্ট সাংগঠনিক শক্তি যাচাই করা এবং সমর্থকদের মনোবল ধরে রাখার চেষ্টা করা হয়। তবে এসব ঘোষণার পর প্রায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন অভিযান শুরু হয়, যা সংগঠনকে আরও দুর্বল করে তোলে। আওয়ামী লীগের বর্তমান সংকটের অন্যতম কারণ হলো অতিরিক্ত নেতৃত্ব কেন্দ্রিক রাজনীতি। দীর্ঘ সময় ধরে দলটি শেখ হাসিনাকে ঘিরেই পরিচালিত হয়েছে। ফলে তার অনুপস্থিতিতে কার্যকর বিকল্প নেতৃত্ব গড়ে ওঠেনি। একই সঙ্গে দলের অনেক বুদ্ধিজীবী ও সমর্থক এখনও জুলাই আন্দোলনের প্রাণহানির ঘটনাকে স্বীকার করতে অনীহা দেখাচ্ছেন। এতে জনমতের সঙ্গে তাদের দূরত্ব আরও বাড়ছে এবং দল পুনর্গঠনের সম্ভাবনাও দুর্বল হয়ে পড়ছে। জুলাই আন্দোলনে প্রায় 1400 মানুষের মৃত্যুর স্মৃতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই ঘটনার পর জনমতের একটি বড় অংশ শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনের নেতৃত্ব এখনও সংগঠিত এবং সক্রিয় রয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনার সামনে বিকল্প খুবই সীমিত। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার জন্য স্বাভাবিকভাবে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ প্রায় নেই। ফলে তার ভবিষ্যৎ দুটি সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে: ভারতে দীর্ঘমেয়াদী নির্বাসিত জীবন অথবা কোনো এক সময় বাংলাদেশে ফিরে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়া। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।